22শে জানুয়ারি 2024 শুধু ভারতবাসীই নয়, সমগ্র বিশ্ব সাক্ষী হয়েছিল এক ঐতিহাসিক মুহূর্তের, এক শুভক্ষণের। দীর্ঘ 500 বছরের লড়াইয়ের পর স্বপ্নপূরণ। শ্রীরাম মন্দিরের অভিষেক সম্পন্ন হলো, প্রতিষ্ঠিত হলো রামলালার প্রাণ। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে আমি শুভ্রস্মিতা। আর আজ আমাদের স্টুডিওতে যিনি অতিথি হিসেবে আমাদের মধ্যে আমরা যাকে পেয়েছি, তিনি হলেন আমাদের ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রধান ডক্টর উৎপল বিশ্বাস স্যার মহোদয়। আর তিনি এই রাম মন্দির আন্দোলনের সময় কর সেবকের ভূমিকায় ছিলেন, আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং তিনি একজন আরএসএসেরও সক্রিয় সদস্য। নমস্কার স্যার। নমস্কার। বিটিভির পর্দায় আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার স্যার, রাম মন্দির আন্দোলনের সাথে আপনি একদম ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, কর সেবকের ভূমিকায় আপনি ছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর এই সফলতা, আপনার অনুভূতি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। রাম মন্দিরে তো যেটা যদি পিছন থেকে আমরা দেখি, সেই আন্দোলন অনেকবার হয়েছে। যখন সেই রাম মন্দির আসলে প্রথমেই যে রাম মন্দির আন্দোলনের দরকার কেন পড়লো সেটা একটু যদি বলে দিই তাহলে মানে জিনিসটা ক্লিয়ার হবে। কারণ দরকার এই কারণেই হলো, যখন ভারতবর্ষে মুসলমানরা আক্রমণ করলো, করে এরা মন্দির ভেঙেছে। এদের আমাদের যে এই ভারতবর্ষের যে মূল নিবাসী, যারা নাকি সনাতনী পদ্ধতি, যারা নাকি রাম কৃষ্ণ, সেই এদেরকে পূজা অর্চনা করে, এদের মন্দির অর্চনা করে, এরা এদের মতো করে ধর্মাচরণ করার চেষ্টা করে। তো এই মন্দিরগুলি এরা ভেঙেছে অনেক। তো করতে করতে এরকম যখন এক সময় ভারতবর্ষ আক্রমণ করলো বাবর, সেটা অনেক আগে 1526-এ। তো ভারতবর্ষ আক্রমণ করে উনি আমাদের যে ইব্রাহিম লোদি, ওনাকে পরাজিত করলো। তখন আমাদের ভারতবর্ষের পক্ষে উনি লড়াই করে হেরে গেলেন। তো এরপরে কি হলো, উনি 1528 উনি অযোধ্যাতে পৌঁছলো। মীর বাকিকে আদেশ দিল, ওনার যে সেনাপতি মীর বাকিকে আদেশ দিল যে রাম মন্দির ভেঙে দেওয়ার জন্য। তো ওই সময়তেই ট্র্যাডিশন শুরু হয়েছিল আমাদের মন্দির ভাঙ্গার। তো তখন তো হিন্দুরা তো এরকম ছেড়ে দেয়নি, ওদের আরাধ্য দেবতা রাম। রাম হচ্ছে ভারতবর্ষের আত্মা, রামই আমাদের শেষ কথা, রামই শুরু। তো রাম শুধু আমাদের ভারতবর্ষের যে সে আত্মা হিসেবে মানা হয়, রাম আমাদের সে আদর্শ পুরুষ, রামই হচ্ছে ভারতের রাষ্ট্রীয়ত্বের প্রতীক। তো এই ওনার মন্দির, যে মন্দির নাকি লব কুশ মধ্যে কুশ বানিয়েছিল, এই ইতিহাস পাওয়া যায়। তো লড়াই হয়েছে, লক্ষ লক্ষ হিন্দু প্রাণ দিয়েছেন ওই দিন 1528 যখন আক্রমণ হয়েছে। তারপরে তখন তো আক্রমণে হিন্দুরা হেরে গেল, অনেক হিন্দু প্রাণ দিল। তো দিয়ে তখন ওই মন্দিরের যে এসেছিল ভেঙে দিল। তো মন্দির ভাঙলো, তার জন্যই তো হিন্দুরা তাদের আত্মসম্মানের ঠেস লেগেছে, কেন আমার মন্দির ভেঙে, তুমি দেশে আক্রমণ করেছো, ঠিক আছে, জিতেছো, তুমি রাজত্ব করো এখানে, হ্যাঁ, কিন্তু আমার যে আরাধ্য দেবতা বা আমি যে নিষ্ঠা নিয়ে পূজা করি, একটা শ্রদ্ধা ভক্তি নিয়ে আমার যে একটা ইসে আছে, যে নাকি এই রাষ্ট্রের যে প্রতীক রাম, উনার মন্দির তুমি ভেঙে দেবে। তো এইটা করার ফলেই তো হিন্দু সমাজের মধ্যে একটা আত্মসম্মানের ঠেস লেগেছে, ওটাকে উদ্ধার করার জন্যই সে আন্দোলন হয়েছে। তো এই কারণে আন্দোলনের কথাটা এসছে, নাহলে আন্দোলনের কোনো দরকার ছিল না। হ্যাঁ, তো যখনই মন্দির ভেঙেছে তখনই আমাদের ভারতবর্ষের যারা হিন্দুরা, যাকে রামের মন্দিরকে ভেঙেছে, এই কারণেই হিন্দুরা জাগ্রত হয়েছে যে আমার যে রাষ্ট্রের যে প্রতীক, যে সাংস্কৃতিক এবং রাষ্ট্রের প্রতীক, যে পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম রাম, যেটাতে আমার জীবন শুরু হয়, জীবন শেষ হয়। তো এই রামের মন্দির ভেঙে তখন হিন্দুরা একবার নয় 76 বার আন্দোলন হয়েছে, অনেক লাখ লাখ হিন্দু মরেছে। এবং সেই কখনো হিন্দুরা দখল করেছে, কখনো ওরা দখল করেছে, এটা লড়াই হয়েছে এরকম। তো ওই কারণে মন্দির ভেঙেছে ফলেই লড়াই হয়ে আজকে বর্তমান অবস্থায় এসে, যেটা আপনি বললেন 22 জানুয়ারি 2024 রাম মন্দির প্রতিষ্ঠা হলো। তো আক্রমণ করে ভেঙে দিয়েছে, আমাদের অপমান করে মর্যাদা প্রতিষ্ঠা করার জন্যই তো আমরা আন্দোলন করেছি। অনেকবার বললাম 76 বার আন্দোলন হয়েছে এবং অনেক হিন্দুরা প্রাণ দিয়েছে। তো এই করিতে যে যারা নাকি ত্যাগ বলিদান দিয়েছে, তাদের জন্য আজকে
এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তো আন্দোলন হয়েছে কারণ আমাদের শ্রদ্ধার বিগ্রহকে এরা আঘাত করেছে। এমন তো ইংরেজও তো আমাদের দেশে শাসন করেছে, আমাদের তো কোনো মন্দির সেরকম ওরা হাত দেয়নি বা নষ্ট করেনি। হ্যাঁ, তো আমাদেরও করেছে, আমাদের শাসন ক্ষমতা এরা দখল করে নিয়েছে। তো আমাদের বিপ্লবীরা এদের বিরুদ্ধে আন্দোলন করেছে, দেশ স্বাধীন হয়েছে, 47 শাসন করে বিপ্লবী কত প্রাণ দিয়েছে। তো যখনই ভারতবর্ষের উপর আঘাত এসছে, ভারতবর্ষকে পরাধীনতা শৃঙ্খলে বাঁধার চেষ্টা করেছে, তো ভারতবর্ষের প্রতিটি মানে জেনারেশন তার বিরুদ্ধে লড়ে সে ভারত মাতাকে মুক্ত করার জন্য আহুতি দিয়েছে। ফলে আজকে ওই আহুতির পরিণামস্বরূপ আজকে সফলতা। একদম, মানে শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের মধ্যে আমি বলবো যে এটা একটা বিরল ঘটনা। হ্যাঁ, অনেক আত্মত্যাগ এবং প্রাণের বলিদানে কিন্তু আজকের এই সফলতা। এই আত্মত্যাগ বা প্রাণের বলিদান মানে কি বলবেন? এটা তো মানে যখন থেকে শুরু হয়েছে এটা আগ্রাসন করে এরা এসে করেছে, হ্যাঁ, তো তখন থেকেই চলেছে। এবং যখন আমরা দেখলাম যে অনেক দিন দীর্ঘদিন যখন আন্দোলন হওয়ার পরে কিছুদিন বন্ধ ছিল, কারণ স্বাধীনতা আন্দোলনে সবাই ব্যস্ত হয়ে পড়েছিল, তাও চলছিল, পাশাপাশি সব কিছুই চলছিল। কিন্তু যেটা নাকি বিশেষ করে যেটা নাকি খুবই ভয়ঙ্কর যেটা নাকি হলো, সেটা হলো 1990-তে। হ্যাঁ, যখন কর সেবকরা নিশ্চিত করলো যে ওইখানে এরা কর সেবা করবে, তখন যে উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব, উনি বলেছেন যে একটা পাখিকেও এখানে ঢুকতে দেব না, আর কর সেবাতে ঢোকার অনেক দূরের কথা। তো তখনকার দিনে যারা আমাদের হিন্দু সাধু সন্তরা ছিলেন, সমস্ত সাধু সন্তরা এর পক্ষে এসছেন যে না আমরা ওই দিনই কর সেবা করবো। আর তার যে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের মাননীয় অশোক সিংহলজি, উনি বিশ্ব হিন্দু পরিষদে তখন সব কাজ দেখতেন। হ্যাঁ, অশোক সিংহলজির নেতৃত্বেই ওই দিন সমস্ত সাধু সন্তরা, সমস্ত কর সেবকরা আর 1990-তে কর সভা করেছে। আর সে কর সভাতে ওরা সফল হয়েছে। ওরা যখন বললো যে এরকম পরিন্দা ও ভিতরে ঢুকতে দেবে না, কিন্তু ঠিক কর সেবকরা ঠিক যে আমাদের যে অপমানের যে ইয়েতে সেই গেরুয়া পতাকা, রামের পতাকা উঠিয়ে দিয়েছে। তো তখন তো মিডিয়া সেরকম ইচ্ছে ছিল না, এতটা অ্যাক্টিভ ছিল না, এত সঙ্গে সঙ্গে চিত্র দেখতে পারে না। কিন্তু পরবর্তীকালে যখন আমরা এই হওয়ার পরে সন্ধ্যার সময় বা বিকেলে দিকে যখন আমাদের ন্যাশনাল চ্যানেল নিউজ আসলো, সে দেখতে বললাম যে আমাদের কর সেবা সফল হয়েছে। আর সেই মুলায়ম সিং যাদব কী করলো, যে উনি গুলি চালালো আমাদের এই যে কর সেবকদের উপর নির্মম গুলি চালিয়েছে। এমন ইসে করেছে যে এদেরকে বস্তায় পুরে জীবন্ত, যেমন ধরুন আমরা অনেক সময় জীবন্ত মানুষকে একটা বস্তাতে পুরে বেঁধে সেতে ফেলে দিয়েছে, সূর্য নদীতে ফেলে দিয়েছে, এবং হাজার হাজার কর সেবকরা এরকম উনি জ্যান্ত কবর দিয়ে দিয়েছেন, সেটাকে জ্যান্ত কবরের ভাষা বলা, সূর্য নদী লাল করে দিয়েছে। লোকেরা যে কর সেবা করতে গিয়েছিল এরা এই মানে বাংকার, ওই যে আমাদের আগের দিনে যেরকম বাংকার ছিল না, পুলের নিচের গুলো করে এরকম গোলা করে যে জল যাওয়ার, ওইটার নিচে 15 দিন 20 দিন 25 দিন এরা এখানে থেকেছে, কত কষ্ট করেছে। কিন্তু মুলায়ম সিং যাদব হ্যাঁ এত কঠোরভাবে করেছে। তো আমি তো বলবো এই চ্যানেলের মাধ্যমে, উনি মানে 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 ওনার মৃত্যু হয়ে গেছে, কিন্তু ওখানে গিয়েও উনি সে পারবেন না, এবং উনি যত জন্মে জন্মে এসে ওনাকে লাঞ্ছনা ভোগ করতে হবে, কারণ রাম ভক্তের উপর উনি গুলি চালিয়েছে। ওই পাপ ওনাকে ধুতে এই জীবনে পাপ যতবারই আসবে ওই পাপ ধুতে হবে ওনাকে পাপী হিসাবে, কারণ উনিই গুলি চালিয়েছে প্রথম। আর কত কর সেবকদের উনিকে মেরেছে। কিন্তু কর সেবকদের মধ্যে, হিন্দুদের মধ্যে যেটা উনি বললেন, এদের মধ্যে কত ইসে ছিল যে রামের প্রতি কত ভক্তি ছিল, যে প্রাণ চলে যাক তবু আমার উদ্দেশ্য আমার সফল হতে হবে, আমার নিষ্ঠা সফল হতে হবে। তো হিন্দু সমাজের যে নৌজওয়ানরা বা সাধু সন্ত সমাজ, হ্যাঁ অশোক সিংহজির নেতৃত্বে যারা করেছিল, তারা কত নিষ্ঠা ছিল তখন। সেই নিষ্ঠাতে গিয়ে এরা কর সেবা করে সমাজের কাছে বার্তা দিয়েছে, যতই তুমি কঠোর দমন নীতি করো না কেন, হিন্দু সমাজ এটাকে নিয়েই রাখবে, কারণ এটা হচ্ছে হিন্দু সমাজের নিষ্ঠার প্রতীক। আর সেই রামের উপর আর কিছু হয় না। ভারতবর্ষের সমস্ত নিষ্ঠার প্রতীক হচ্ছে রাম, আর নিষ্ঠার প্রতীকের যে মন্দির সেটাকে এরা ইসে করেছে, এটা উদ্ধার করার যে পণ, সে স্বপ্ন সফল না হওয়ার মতো যাই কিছু হোক সেটা করব, এটাই ওই দিন 1990-তে আমরা দেখেছি। পরবর্তীকালেও দেখি আমরা, কিন্তু 92-তে সেটা ভেঙেই গেল, সেইভাবে নিষ্ঠার ফলে সেটা হয়েছে।
আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ মধ্যে আমরা দেখলাম যে কিছু মঠাধীশ সেই গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে বা রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে বিরোধিতা করেছেন, এক প্রকার বলা যেতে পারে। তো বা অনেক ধরনের মন্তব্য ওনারা করেছেন, তো এই সম্পর্কে আপনি কি বলবেন? বিরোধিতা তো ওরা প্রশ্নই উঠে না। এরা মঠাধীশ, এরা আমি যতটুকু দেখেছি, আমিও দেখেছি, এরা বিভিন্ন চ্যানেল ফ্যানেলে দেখেছি এদেরকে, কিন্তু এরা তো মঠাধীশ, এরা সন্ত সমাজ পরিচালনা করে এবং সন্ত সমাজের সঙ্গে এরা যুক্ত। তো এরা তো মানে এই যে আমাদের যে মানে সাংসারিক যে বন্ধন, সেটা থেকে ওরা নিজে মুক্ত সন্ন্যাস হয়। সন্ন্যাস মানে হচ্ছে নিজে শ্রাদ্ধ করে তারপরে সন্ন্যাস গৃহ পড়ে ওরা। তো যেহেতু এরা সমাজ মানে পরিবারের মধ্যে থেকে সমাজের মধ্যে গেছে, সমাজের কল্যাণ, ধর্মের কল্যাণের জন্য গেছে, নিজের মুক্তি, ধর্মের সমাজের মুক্তির জন্য গেছে। তো রাম হচ্ছে এদের কাছে আরাধ্য। তো উনি যেই মন্ত্র বা যে জপ করে উনি মানে সে করতে চায়, ওনার মুক্তি চায় বা সমাজের মুক্তি করতে চায়, তার কেন্দ্রবিন্দু তো রাম। তো উনাদেরকে নিমন্ত্রণ করার কোনো দরকারই লাগে না। তবু তো যে রাম মন্দির যারা করছে, যারা সরকারিভাবে হোক বা শান্ত সমাজে হোক, যেভাবেই হোক, ওনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। উনাদের উচিত ছিল এই যারা করছে সন্ত সমাজ, ওদের সঙ্গে যুক্ত হয়ে যেতে, যে না আমাদের কি করতে হবে বলুন, আমরাও সেই রামলালার মন্দির প্রতিষ্ঠা, আমাদের সহযোগিতা আমরা করব। আমরা ওদেরকে স্ব ইচ্ছা আসা উচিত ছিল। ওদের নিমন্ত্রণ নেওয়াই উচিত হয়নি। ওরা যদি সত্যিকারের সন্ন্যাসী হয়ে থাকতো, সত্যিকারে যদি এরা রামের মানে মন্ত্র জপ করে রামকেই ভালোবাসে, রামই যদি এদের কেন্দ্রবিন্দু হয়ে থাকে, তো এরা স্বইচ্ছায় ওদের আসা উচিত ছিল। মন্দির প্রাঙ্গণে এসে বলা উচিত ছিল যে না আমরা করবো, বা মঠ থেকে ঘোষণা করা উচিত ছিল যে আমাদের জন্য আবার নিমন্ত্রণপত্র কেন দিতে হবে, আমরা তো নিজেরাই আসবো, আমাদের নিমন্ত্রণপত্র দেওয়ার দরকার নেই। আমাদের কি করতে হবে বলুন? আমাদের ওইখানে রাম মন্দির প্রতিষ্ঠা হতে গেলে ওই দিন যে পূজা পার্বণ হবে, কি হবে না হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ওই দিন আসবেন, এখন পূজার সময় কি হবে না হবে, সুস্থ সুন্দরভাবে হতে গেলে আমাদের কি ভূমিকা, আমাদের বলুন, আমরা সেই ভূমিকা পালন করব। এদের এটা করা উচিত ছিল। না করে এরা কি করেছেন যে এই তিথি ঠিক হয় নাই, গর্বে গিয়ে পুরা হয় নাই, উপরে হয় নাই। তো আমি ওদেরকে এই চ্যানেলের মধ্যে প্রশ্ন করব, যখন করসভা করতে গিয়েছিল 90-তে, যখন গুলি খেলো শরৎ কুঠারির ভাই তো মারা গেল, সামনাসামনি মারা গেল, আর কত হাজার হাজার করসভাকরা প্রাণ দিয়েছে। 92-তে করসভা হয়েছে, তখন ওরা দিন তারিখ ঠিক করে দেয় না কেন 90-তে, যে 90-তে দিন তারিখ ঠিক, এখন করসভা করবো না, গুলি চলবে। তখন তো ওরা দিন তারিখ থেকে ধ্যান দেয়নি। এখন প্রতিষ্ঠা হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে ভব্যভাবে মন্দির প্রতিষ্ঠা করেছে এবং ত্রেতা যুগের মতো নিয়ে গেছে, এবং তখন রাম যুগের মতো করেছে, যারা দেখেছেন ভিতরে। ওই দিন আমি একটা দেখেছিলাম লাইফে, হ্যাঁ, তৃষা বৈষ্ণবী বলেছিল যে আমি ওখানে গিয়ে ওই রাম যুগে পৌঁছে গিয়েছি, মনেই হচ্ছে না যে আমি এই যুগে আছি। তো এত সুন্দর করে বানিয়ে দিয়েছে। তো সাধু সুন্দর কি এই যে যারা নাকি ফেসবুকে বা চ্যানেলে বিভিন্ন বলছে যে গর্ভগৃহ ঠিক হয় নাই, এই অপূর্ণ মন্দির বা তিথি ঠিক হয় নাই, এগুলি নিয়ে যারা কথা বলে, যারা আসে না এই নিমন্ত্রণে, হ্যাঁ, তাদের তো আমি বলবো যে ওরা ওই দিন কোথায় ছিল, যেদিন গুলি ছেলেছিল ওই দিন এরা তিথি দেখলো না। আর এত সুন্দর হয়েছে, এত তো নিজে স্বয়ং এদেরকে আসা উচিত ছিল, এসে এই কাজে রামের কাজে হাত লাগানো উচিত ছিল। আজকে আপনি দেখুন, রাম সেতু যখন বন্ধন করতে গেছে, রাম সেতু বাঁধতে গেছে, লঙ্কা যখন সে তাকে উদ্ধার করতে যাবে, তখন তো সে এরকম দোকানে বড় বড় সাধু সন্ত ওদের সঙ্গে ছিল না, এত বড় মানে মানুষজন ছিল না, শুধু মানুষ সেনা দিয়ে উনি করেছে। তখন দুটো ছোটো ছোটো যে জীব ছিল, এরা কি করেছিল, একবার জলের মধ্যে পড়ে, একবার বালুতে পড়ে। তখন যে জিজ্ঞেস করছে, আরে তোমরা এরকম করছো কেন? বলছে না, রামেশ, আমরা তো ছোট প্রাণী, আমরা তো আর পারবো না কিছু এত বড় বড় পাথর তুলতে। তো আমরা এই বালুটা যদি জলে লাগবে, আমি জলে পড়লে বালুটা আমার গায়ে লাগবে, বালুতে পড়লে আবার আমি জলে ঝাঁপ দিই, এই করে যদি আমার দ্বারা কিছু রামের যদি কিছু সেবা হয়, তখন রামচন্দ্র ওদের হাতে নিয়ে এরকম আদর করে দিল। তো এদের যদি এত ছোট একটা জন্তু হয়ে
তাদের যদি রামের প্রতি সেবা করার এত সমর্পিত ভাব থাকে, তাইলে মঠাদি যারা আসে নাই পত্র পেয়েও আসে নাই, তো তারা তো ওর থেকে ওদের এই ছোটো ছোটো জন্তু থেকে মানে উচিত শিক্ষা নেওয়া উচিত ছিল যে এরা যদি রামের কাজের জন্য সবভাবে জলে পড়ে আবার বালুতে আবার এসে দেয়, তো আমি মঠাদি সহায়, তো আমি তো অনেক, আমার কাছে বুদ্ধি আছে বিদ্যা আছে, তো আমি তো রাম কাজে সবার আগে যাওয়া উচিত, আমার জন্য আবার পত্র আসবে কেন, আমার জন্য নিমন্ত্রণ কেন আসবে, আমি খুদ যাবো রামের জন্য। ওদের আসা উচিত ছিল, কিন্তু ওরা আসেনি। এতে সমাজের মধ্যে একটা খারাপ এদের সম্বন্ধে, যে আমাদের যে মঠাধীশ সম্বন্ধে, যে হিন্দু সমাজের মধ্যে বা আম জনতার মধ্যে যে সাধু সন্ন্যাসী হিসেবে মঠাধীশ হিসেবে যে ওনার যে একটা ইমেজ ছিল, আজকে এই রাম মন্দিরে না যাওয়াতে আমি মনে করি যে এদের ইমেজ হিন্দু সমাজের মানে মানুষের যারা শ্রদ্ধা ভক্তি করে, মঠাধীশ হিসেবে এদের যে শ্রদ্ধা ভক্তি ছিল, অনেক শ্রদ্ধা ভক্তি কমবে, কারণ ওরা রামের সেবাতে আসে নেই। অনেক সময় আমরা এও দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো অনেকে অনেক রকম মতামত পেশ করছেন এই রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে, এই সম্পর্কে কি বলবেন? দেখুন, এটা তো সম্পূর্ণ অরাজনৈতিক জিনিস। রাম তো কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলের নয়। যে কোনো জন রাম পূজা করতে পারে। রাম তো একটা রাষ্ট্রের প্রতীক, আমি তো প্রথমেই বলেছি মর্যাদার প্রতীক, রাষ্ট্রের প্রতীক, সবাই করতে পারে। কিন্তু যারা বিশেষ রাজনৈতিক দল যারা বলছে এরকম বিরোধিতা কথা বলছে, বিভিন্নভাবে বলছে, তো এদের তো এটা বোঝা উচিত যে এইটা একটা মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, এইটা তো কোনো পার্টির কোনো এখানে বিষয় নেই। তোমরা আসলেই হতো, তোমাদের তো নিমন্ত্রণ দেওয়া হয়েছে, তোমরা কেন আসলে না? সবার জন্য তো ওপেন করে দেওয়া হয়েছে, রাম তো সবার জন্য। রাম তো স্পেসিফিক কেউর জন্য না, যারা মন্দির প্রতিষ্ঠা করতে যাচ্ছে তাদের জন্য না, সমস্ত ভারতবর্ষের জন্য। আমি তো বলবো সমস্ত বিশ্বের মানুষের জন্য রাম মন্দির একটা অনুঠা জিনিস, মানে কেন্দ্র হয়েছে, রামের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তোমরা কেন আসবে না? এরা আসে না, তার কারণ হচ্ছে কি, এরা সবসময় শুরুর থেকে এই সমস্ত বিশেষ কিছু রাজনৈতিক দল ভারতবর্ষে আছে যারা নাকি ভারতীয় হিন্দু সংস্কৃতিকে না দাবিয়ে কী করে রাখা যায়। হিন্দু সংস্কৃতি জানলে ভারতবর্ষের প্রকৃতির ইতিহাস জেনে যাবে, ভারতবর্ষের প্রকৃত সংস্কৃতি মানুষের মনে মনে গেঁথে যাবে। তো এদের দোকান চলবে না, এদের দোকান না চলবে। এই কারণে এই ভয়েই ভারতবর্ষের ইতিহাসকে স্বাধীনতার পরে যারা ভারতবর্ষের গতিতে ছিল যে রাজনৈতিক দল, এরা কি করেছে, এই ইতিহাসই ভুল পড়িয়েছে। কখনো আপনি পড়েছেন এই পৃথ্বীরাজ চৌহান কে ছিল? পৃথ্বীরাজ চৌহানের ব্যাকগ্রাউন্ড পড়িয়েছে, কতবার উনি বিদেশি আক্রমণ থেকে ভারতবর্ষকে বাঁচিয়েছে। তারপরে যখন পৃথ্বীরাজ চৌহান যখন হেরে গেল, তখন ওনার চোখ তুলে দিল। চোখ না দেখে একটা কবিতা শুনে উনি তীর মেরে ওই যে মুসলমান আক্রমণকারীকে উনি মেরেছে। তো এই যে ইতিহাস পড়ানো হয়, কেউ জানে না, জানবে কি করে? ওইগুলি দিয়ে জেনে যায়। তাই ভারতবর্ষের নৌজনের মধ্যে, প্রত্যেকটি নৌজনের মধ্যে পৃথ্বীরাজ চৌহানের মতো সাহসিকতা জন্ম হবে, ভারতবর্ষকে ভালোবাসবে, ভারতবর্ষের সংস্কৃতিকে ভালোবাসবে। এইটা ওদের জন্য ভয়ের কারণ। দ্বিতীয় আপনার এই যে রাণা প্রতাপ আকবরের সঙ্গে কত লড়াই করেছে, কত বীরত্বের চেতক, একটা ঘোড়া যে নাকি রাণা প্রতাপের সঙ্গে যুদ্ধের সঙ্গে উৎপ্রত যুক্ত। আর চেতকের নাম কজও জানে? কাউকে জিজ্ঞেস করি? আমি তো বিয়ে ক্লাসের ছেলেদেরকে একবার জিজ্ঞেস করেছিলাম কলেজে গিয়ে, কি চেতক মানে কি, চেতক কে ছিল, চেতক কি, কেউ জানে না। তো কেন জানবে? এদের পড়ানো হয় না। এদের কি পড়ানো হয়েছে আমাদেরকে? আমি তো পড়েছি, আপনি পড়ে, সবাই পড়েছে। কি পড়ানো হয়েছে? মধ্যকালীন ইতিহাস, মুসলমান ইতিহাস, বাবর আক্রমণ করেছে, বাবর পুত্র এই আক্রমণ করেছে, এই করে সমস্ত মোগল সাম্রাজ্য ইতিহাস পড়েছে। আমাদের আমরা পরাধীনতা শৃঙ্খলার যে ছিলাম, বদ্ধ ছিলাম, দাসত্বের ইতিহাস পড়েছে। তো এতে যদি কাউকে যদি দাসত্বের ইতিহাস পড়ানো হয়, সেই দেশে কোনো বীর তৈরি হবে? তার মধ্যে তো তৈরি হয়েছে। এটা ভারতবর্ষের অনেক ভাগ্য। এটা বলো ভারতবর্ষের একটা অরিজিনালিটি, ভারতবর্ষের মাটির গুণ। ভারতবর্ষেতে যে রাম কৃষ্ণ এরা জন্মগ্রহণ করেছে, এইটার গুণের জন্য আজকে ভারতবর্ষের মধ্যে এত ভুল ইতিহাস, এত ভারতবর্ষের সংস্কৃতিকে কেটে ইতিহাস পড়ানোর পরেও ভারতবর্ষের মধ্যে এমন নৌজোয়ান তৈরি হয়েছে যেন রামের জন্য প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এই কারণেই এরা জানে যদি রামের জন্য যদি নিষ্ঠাবান যদি যুব সমাজ জেগে যায় রামের নামে, তো এদের দোকান চলবে না। এরা এদের প্রকৃত ইতিহাস জেনে যাবে। কেন 1947-এ যখন স্বাধীনতার পরে হতো এই বিবাদী ধাঁচার মধ্যে ছিল, তখন তারা কেন নিষ্পত্তি করলো না? তারা তো প্রায় অনেকদিন রাজত্ব করেছে, অনেকদিন রাজত্ব করেছে, তো তারা কেন পারলো না?
আজকে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী কত 7-8 বছরের মধ্যে আমাদের পরম আরাধ্য রামের মন্দির, যেটা নাকি মন্দির ছিল, যেটা প্রমাণিত মন্দির। কারণ এটা আমার তোমার কেউর কথা না, এটা ইন্ডিয়াদেরও কথা না, যে এটাকে যখন করলো যে একটা মন্দির ছিল ওখানে, যে প্রশ্ন উঠলো তখন এই কানাডার থেকে একটা ভালো মানে একটা টিমকে দেওয়া হয়েছে যে এরা এটাকে ইসে করবে। এরা ভালো পাওয়ারফুল ক্যামেরা এনেছে, এনে এরা ওই যে এক্সরে মতো করে এই যে মাটির নিচে, ধাঁচার নিচে কোনো মন্দির ছিল কি না পরীক্ষা করার জন্য সমস্ত যে চিত্র এসছে রিপোর্ট দিয়েছে। রিপোর্টে লেগেছে এই যে ধাঁচা আজ মানে যে আছে নিচে একটা বিশাল ভবন, আর সেই ভবনটা কেমন, সে ভবনটা হচ্ছে উত্তর ভারতীয় শিল্পেতে পরিপূর্ণতা। হ্যাঁ, রাম মন্দির ছিল, প্রমাণিত হয়েছে। কিন্তু এতেও কিন্তু সন্তুষ্ট হয়নি তখনকার হ্যাঁ বিরোধীরা, আজকে যারা বিরোধিতা করছে যে এরা এসে হচ্ছে, হ্যাঁ, তো সন্তুষ্ট হয়নি। তারপরে এলাহাবাদ কোর্ট আদেশ দিয়েছে। কাকে দিয়েছে আদেশ? পাবলিককে দেয়নি, দিয়েছে আমাদের যে প্রত্নতত্ত্ব বিভাগ, কেন্দ্রীয় সরকারের যে প্রত্নতত্ত্ব বিভাগে দিয়েছে, তোমরা খনন করো। এই যে কানাডার যে কোম্পানি, যে বৈজ্ঞানিক কোম্পানি, যে কোম্পানিকে আমরা দিয়েছি, যে রিপোর্ট এসছে, সেই রিপোর্টও কে ভিত্তিতে আমি এটাকে খনন করে দেখবো সত্যিই কিনা, যে চিত্র এসেছে সেই চিত্র ঠিক কিনা। প্রত্নতত্ত্ব বিভাগ খনন করে দেখলো একদম অ্যাজ ইট ইজ, যে রিপোর্ট এসছে, জেরোস্কোপি যেটা এসছে চিত্র, আর প্রত্নতত্ত্ব বিভাগের চিত্র, এই যে রিপোর্ট খুদন করে দেখলো সব অ্যাজ ইট ইজ ঠিক আছে। তাইলে এতটা যদি এরা রাজনীতি করে, এরা দেশ চালাচ্ছে বা দেশ চালিয়ে এসছে স্বাধীনতার পরের থেকে, মানুষের মানে মাথা বুলিয়ে বুলিয়ে ভুল ইতিহাস পড়িয়ে, আর এরা এটা জানে না, সত্যি কথা জানে, এরা জানে, কিন্তু ভারতবর্ষের নৌজওয়ান, ভারতবর্ষের নাগরিককে জানাতে এদেরকে ভয় আছে। ভয়ের জন্য এরা জানাচ্ছে না, নাহলে এরা কেন গেল না? রাম কি কাউর জন্য? এরা তো রাম মন্দিরের প্রতিষ্ঠাতা, এরা তো গিয়ে যেতে পারতো যে না আমরাও যাবো, আমরাও রামের মন্দিরের প্রতিষ্ঠাতায়, আমরাও রামকে অর্ঘ্য দান করবো, আমরাও রাম মন্দির দর্শন করবো, আমাদের কোনো কাজ থাকলে আমরাও করবো। পলিটিক্স আলাদা জায়গাতে, রাম আলাদা, রাম সবাই। কই এদেরকে এরা আসলে কি কেউ এদেরকে ভাগিয়ে দিত না? এসে এরা কী করলো, বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে এদের মতামত দেওয়া শুরু করলো। তো এটাতে প্রমাণিত হয় যে এদের কখনো সদিচ্ছা ছিল না যে রাম মন্দির হোক। আমাদের রিচ সংস্কৃতি যেটা, সেই সংস্কৃতির গৌরব গাথা আমরা কিন্তু স্যারের কাছ থেকে জানছিলাম, আরও জানবো, কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। আবারও ফিরে এলাম বিরতির পর। চলে যাচ্ছে আবার স্যারের কাছে। স্যার, রাম মন্দির নিধি সংগ্রহ, অনেক ধনী ব্যক্তিত্ব কিন্তু রাম মন্দির নির্মাণের জন্য অনুদান দিতে আগ্রহী ছিলেন, কিন্তু তারপরেও নিধি সংগ্রহ, এই নিধি সংগ্রহ ব্যাপারটা কি, বা এই নিধি সংগ্রহের উদ্দেশ্যই বা কি? নিধি সংগ্রহের উদ্দেশ্য একদম সরল সোজা। কারণ রাম, প্রথমেই বলেছি, রাম আমাদের ভারতের সবাই রাম, রাষ্ট্রীয়তার প্রতীক। তো মন্দিরটাতে নির্মাণ হবে, প্রত্যেকে যদি তার কিছু কিছু অল্প অল্প তার মানে অনুদান থাকে, সেই কিছু দিয়ে যখন সে মন্দির দর্শন করতে যাবে, হ্যাঁ, কারণ ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিক দেশ এবং মন্দিরের দেশ। মন্দির দর্শন করতে যাই, আমরা তীর্থ ভ্রমণে যাই, তো প্রত্যেকেই তীর্থ দর্শন করতে যায়। তার মধ্যে অযোধ্যা একটা তীর্থস্থান, আমাদের বিশাল তীর্থস্থান, সবাই যাবে এখানে। যখন যাবে সেখানে, তখন সে মনে হবে আরে আমি তো এই মন্দির প্রতিষ্ঠার জন্য 1 টাকা 25 পয়সা কুপন দিয়েছি, আমি মন্দির প্রতিষ্ঠার জন্য 2 টাকা দিয়েছি। এটা এখন দিয়েই নাই, 80 দশকে কুপন হয়েছিল, এখন হয় নাই, কুপন 80 দশক হয়েছিল। তো ওর মনে একটা
একটা আপনত্ব আসবে, আমার মন্দির, আমাদের, আমার এটা আমারও অবদান আছে, আমাদের প্রত্যেকটি যে লক্ষ লক্ষ কোটি কোটি লোক যখন যাবে মন্দির দর্শন করতে, প্রত্যেকটি ব্যক্তির মধ্যে ওই অনুভূতিটা আসবে, আমি আমার এটা আমার, এটা ওই আমার যে আমাদের সবার, কেউ একা নয়, রাম সবার, এই যে অনুভূতি, এইটা ভারতবর্ষের সমস্ত নাগরিকদের একটা মন্দির। এইটার জন্যই নীতি কালেকশন করে প্রত্যেকটি মানুষের মধ্যে এই অনুভূতি দেওয়াই ছিল নীতি কালেকশনের মুখ্য উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে আপনি বললেন যে বড় বড় মানে বিজনেসম্যানরা, এরকম অনেক বিজনেসম্যান এসে আমাদের যে মাননীয় অশোক সিংহজি ছিলেন, ওদেরকে বলেছে, আরও অনেক সন্তোষ বলেছে, আরে এই নীতি কালেকশন করে কি দরকার, আমরা এই করে দেবো, কয়েকজন হয়ে যাবে। তখন বলছে না, এটা তো এরকম হয় না, এটা ওরা একদম স্পষ্ট, এদের থেকে অনেক বিজনেসম্যান থেকে এরকম ধরনের প্রস্তাব এসেছিল, এবং এই প্রস্তাব সম্পূর্ণভাবে নাকচ করে দেওয়া হয়েছে। কারণ এই কারণেই নাকচ করে দেওয়া হয়েছে যে রাষ্ট্রীয়ত্বের প্রতীক হিসেবে নির্মাণ মন্দির হবে। এই কারণেই আপনি দেখুন যে এই অনেক মন্দির নির্মাণ হয়েছে, যেমন আপনার ইসেতে এই দিল্লিতে দেখবেন একটা মন্দির হয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির, প্রমাণ হিসেবে আমি বলছি কেন হয় এটা। এই লক্ষ্মীনারায়ণ মন্দির দিল্লিতে, এটা লক্ষ্মীনারায়ণ মন্দির কেউ বলে না, বিরলা মন্দির বলে সবাই। কেন? সেটাকে বিরলাজি বানিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় উদাহরণ, কাশিতে যখন যাবেন আপনি, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় আছে, ঠিক আছে, এখানে আপনি যাবেন, ওইখানে আপনি ভিতরে দেখবেন কাশী বিশ্বনাথ মন্দির আছে, কেউ বলে না কাশী বিশ্বনাথ মন্দির, বিরলা মন্দির বলে, টাটা মন্দির বলে, যারা যে বানিয়ে দিয়েছে তার নাম বলে। তাইলে আজকে যদি রাম মন্দির যদি কোনো 5-6 জন বিজনেসম্যান যদি বা একজন বিজনেসম্যানই বানিয়ে দিতে পারে, দাদা এত ধনী লোক ভারতবর্ষে আছে, ভারতবর্ষের সবাইকে এত ভারতবর্ষের মধ্যে এত মানে উদ্যোগপতি করোড়পতি লোক আছে যারা নাকি দিতে চায়, মন আছে, ভালো, এটা খুব লক্ষণ ভালো, দিতে চায়, এদের রামের প্রতি সমর্পণ আছে, হ্যাঁ, তো দিতে চায়, কিন্তু একদিন বানাতে পারে, কিন্তু মন্দিরটা হয়ে যেত ওদের। হ্যাঁ, ওই যে উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যতে নীতি কালেকশন সবার রাষ্ট্রীয়তার প্রতীক হবে, সবার জনমানুষের মধ্যে এই ধারণা থাকবে আমার। এই কারণেই আমরা 80 দশকে যখন আমরা দেখি যে প্রত্যেক ঘরে ঘরে রামশিলা নিয়ে যাওয়া হয়েছে, রাম জ্যোতি এসছে, রাম জ্যোতি ঘরে ঘরে নিয়ে জ্বালিয়েছে, হ্যাঁ, তো আপনত্তা রামের সঙ্গে জুড়ে দেওয়া। ওই যে স্বাধীনতার পরে এতদিন ধরে কেটেছিল ওরা, যে সরকার ছিল তখনকার দিনে, রাম থেকে সমাজকে কেটে দেওয়ার চেষ্টা করেছিল, কাটতে পারেনি, ওই জ্যোতি দিয়ে আবার কানেকশান, সে রামশিলা পূজন হয়েছে, সমস্ত গ্রামের মধ্যে পূজন, সেই রামশিলা পূজন হয়ে এই অযোধ্যা দেখেছে। আর এই যে মধ্যে যে জাগরণ সমাজের মধ্যে আপনত্ব আসা, রাম এবং রামের মধ্যে যে একটা মানে সমাজের সঙ্গে রামের সঙ্গে একাত্মবোধ, সেই একাত্মবোধ জাগরণের জন্যই এটা করা হয়েছে। আর যার জাগৃতি আজকে সম্পূর্ণ হলো 22 জানুয়ারি 2024 আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। উনি এত সুন্দর ভব্য মন্দির বানিয়েছে, যেটা নাকি বললাম যে ওই একদম সম্পূর্ণ ওই ধরনের, ওখানে গেলে বোঝা যায় না যে আপনি কলিযুগে আছেন, আপনি ওই যুগে পৌঁছে যাবেন। তো এই যে একটা মানে সম্পূর্ণতা, এটা সমস্ত সমাজের জাগরণ না হলে এটা সম্ভব না। এই কারণে একজন মুসলমান মহিলা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে রামের অবতার বলে ওনাকে আখ্যা দিয়েছেন। হ্যাঁ, আর এই অনুদানটা তো আমার মনে হয় জাতি ধর্ম নির্বিশেষে মোটামুটি সকলেই কন্ট্রিবিউট করেছে। হ্যাঁ, আমাদের তো ভারতবর্ষে যারা আমরা মানে রামের মানে আমরা রাম আমাদের পুরুষোত্তম আমরা মানি, আমাদের যে বাকি যে সমাজ আছে এরা সব ধরেন ডাইভার্টেড সব। তেমন ধরেন ইন্দোনেশিয়া, ওইখানে মুসলমান রাষ্ট্র হয়ে গেছে, কিন্তু ঘরে ঘরে রাম সীতা লক্ষণের পূজা হচ্ছে, হনুমানজির পূজা হচ্ছে। এটা আমার কথা নয়, আমি তো ইন্দোনেশিয়া যাইনি। আর হ্যাঁ, তো আমাদের যখন পূর্ব প্রধানমন্ত্রী মাননীয় অটলজি ছিলেন, তখন ওখানে ইন্দোনেশিয়াতে একবার উনি ভ্রমণে গিয়েছেন। তাহলে তো যাবেই, প্রধানমন্ত্রী এই দেশে থেকে ওই দেশে যাবি, তখন গেলে ওই দেশে ইসে রাখে, একটা প্রোগ্রাম রাখে। তো প্রোগ্রামে ওইখানের প্রধানমন্ত্রী বলছে आप जानते हैं क्या कहानी है? बोले ये तो राम का कहानी है। तो उन्होंने पूछा कि यारी तो आपका यहाँ राम? बोले नहीं, हमारा पूर्वज तो राम था, हम घर के में राम करते, लेकिन धर्म मैंने बदला है, मेरा पूजा पद्धति बदला है, लेकिन हमारा आदि पुरुष राम है, इसलिए रामायण एक महीना राम पूजा ইন্দোনেশিয়া তো হয়। এমন ভারতবর্ষের সমস্ত মুসলমানরা সমস্ত ডাইভার্টেড মুসলমান, এরা তো আমাদের পুরুষ রামই। এদের দেখেন, এদের 3 পুরুষ 4 পুরুষ 5 10 পুরুষ পিছনে গেলেই দেখবেন যে এরা হিন্দু ছিল,
ব্যাপারটা রয়েছে। তো সবাই তো রামই এদের পূর্বপুরুষ, এই কারণে এই যে সবাই নিধি কালেকশন করেছে, সবাই এটাতে জাতি ধর্ম নির্বিশেষে সবাই দিয়েছে, কেউ না করেন, এখনো দিয়ে এখনো যাচ্ছে। এখন যে রামলালা উদ্ঘাটন হয়েছে, অনেক আমাদের যে মুসলমানরা ভাইরা এরাও এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে, কারণ আদিপুরুষ রাম তো, যেহেতু ইন্দোনেশিয়া পুরা দেশটাই মুসলমান, ওইখানে আদিপুরুষ রামের ঘরে রামের পূজা হয়, ঘরে ঘরে রাম ফেস্টিভ্যাল করে 1 মাস, এখানে তো হবেই। স্যার, আপনার কাছ থেকে আমরা কি বলবো, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছি, নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছি অনেকটাই, কিন্তু আমরা সময়ের হাতে বাঁধা, আমরা একেবারে সময়ের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। হ্যাঁ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই যে রাম মন্দির প্রতিষ্ঠা আমাদের কৃষ্টি, সংস্কৃতি, অর্থনীতি, পর্যটন, মানে এই সমস্ত ক্ষেত্রে কি প্রভাব ফেলতে পারে? সব দিকে প্রভাব পড়বে। আমাদের যে ভারতীয় সংস্কৃতি সুন্দর করে উনি রাম মন্দির বানিয়েছে, মানে পৃথিবীর মানুষ একদম উদ্গ্রীব হয়ে আছে, কখন যাবো, এত প্রচুর দিকে সব দিকে খবর, এত ভিড়, এখন দর্শন করা যাবে না, এত ভিড়, ওই লাইন মানে ফোর্স দাঁড়িয়ে আছে বাইরে, সমস্ত বিশ্বের লোক উদ্গ্রীব হয়ে আছে কখন রামলালা দর্শন করব, এত সুন্দর বানিয়েছে। তো এত লোক যখন ভারতবর্ষে আসবে, এরা প্রথম আপনি যেটা বলেছেন যে ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওদের পরিচয় হবে, যে ওই যুগে রাম দরবার কিরকম বসত তার সঙ্গে পরিচয় হবে, রাম আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় হবে। দ্বিতীয়, ওরা আসবে একজন পর্যটক হিসাবে, ধর্মীয় পর্যটক হিসাবে, আধ্যাত্মিক পর্যটক, আমাদের দেশে অনেক অর্থ আসবে, আমরা দেশ অনেক ওইখান থেকে মানে যে ট্যুরিজম আসলে যেই ভারতবর্ষের আর্থিক মজবুতি হয় সেদিকে মজবুতি হবে, সব দিক দিয়ে ভারতবর্ষ লাভবান হবে। যেমন ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি রাম মন্দিরের মাধ্যমে এদের সামনে এরা নিজেই দেখবে, তুলে ধরা সম্ভব হবে, এবং এরা দেখবে, সেই এরা প্রভাবিত হয়ে যাবে, এই হচ্ছে ভারতের সংস্কৃতি, কিছু বলতে হবে না। সেইভাবে এরা আসবে একজন পর্যটক হিসেবে, তো পর্যটক হিসেবে আসবে, থাকবে সেইখানে থাকবে, তো আমাদের আর্থিক উন্নতিতে এইভাবেই হয়ে যাবে। তো এটা আমাদের ভারতবর্ষের সার্বিক উন্নতিতে একটা বিশাল একটা প্রতীক হিসেবে, রাষ্ট্রীয় প্রতীক হিসেবে এটা আমাদের আগামী দিনে ভারতবর্ষের উন্নতিকে, এবং ভারতবর্ষ যে মানে সমস্ত বিশ্বকে যে একটা দিশা দেখিয়েছিল, ভারতবর্ষ যে সমস্ত পৃথিবীর গুরু ছিল, মানে যেমন নালন্দা তক্ষশিলা বিশ্ববিদ্যালয় মানে এসে পড়াশোনা করতো, এসে পড়াশোনা করে ওই সমস্ত দেশ সমৃদ্ধ হয়েছে, রাম মন্দির সবাই দর্শন করে গিয়ে আবার সে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়ে আবার সমস্ত বিশ্বকে এরা রামময় করে দেবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে সময় বের করে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা স্যারের কাছ থেকে জেনেছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য, হয়তো আরও অনেক কিছু জানার ছিল, জানতে পারতাম, কিন্তু যেহেতু আমরা সময়ের হাতে বাঁধা, আমাদের সময় বলছে এবার যেতে হবে। আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন বিটিভির পর্দায়, সঙ্গে থাকুন। নমস্কার।